নমস্কার। আজকে আমরা জানবো মুঘল সাম্রাজ্য এবং তার প্রতিষ্ঠাতা বাবর সম্বন্ধে। তিনি কিভাবে উজবেকিস্তান থেকে আফগানিস্তান পেরিয়ে ভারতবর্ষে এলেন এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন, সে সম্বন্ধে আজকে আমরা জানবো। তার আগে ওনার সম্বন্ধে যে তথ্যগুলো আমাদের জানা দরকার সেগুলো একটু জেনে নেব। বাবর, এই শব্দের অর্থ হলো গিয়ে বাঘ, বা কোনো কোনো জায়গায় এটা সিংহ আছে, আবার কোনো কোনো জায়গায় বাঘও আছে। এবার আহ, বাবরের ভালো নাম কি? বাবরের ভালো নাম হলো গিয়ে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ওনার পিতার নাম ছিল ওনার পিতার নাম ছিল উমর শেখ মির্জা। মাতার নাম কি ছিল? মাতার নাম ছিল কুতুলুর নিগার খানম। বাবর পিতার দিক থেকে তৈমুরলং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। বাবর কত সালে জন্মগ্রহণ করেছিলেন? বাবর জন্মগ্রহণ করেছিলেন 1483 খ্রিস্টাব্দে। এবং বাবরের বয়স যখন আহ এবার বাবরের বয়স যখন 11 বছর হয়, তখন ওনার বাবা মোর্শেদ মির্জা মারা যান। তখন বাবরের বয়স ছিল 11 বছর। এবং 12 বছর বয়সে এই আফগানিস্তানের এইরকম একটা জায়গা ছিল যার নাম ছিল ফারগানা। ফারগানা, এই জায়গাতে বাবরের জন্ম। এবং এই জায়গার সিংহাসনে তিনি মাত্র 12 বছর বয়সে বসেছিলেন, কারণ ওনার বাবা 11 বছর বয়সে, বাবরের যখন 11 বছর বয়স ছিল তখন মারা গেছিলেন। এবার যখন উনি সিংহাসনে বসলেন, তার কিছু সময় পরে উনি, এইখানে একটা জায়গা ছিল সামারকান্দ। সামারকান্দ এই জায়গা তিনি দখলের উদ্দেশ্যে তিনি এগিয়ে গেলেন। এমন সময় এই সেন্ট্রাল এশিয়াতে ওনার বাবা যখন মারা যায়, সেই সময় রাজনৈতিক পরিস্থিতিও অস্থির ছিল, ভালো ছিল। তখন উনি যখন সমরকন্দের দিকে অগ্রসর হলেন, সেই সময় ওনার যেটা জন্মস্থান, যেখানে উনি সিংহাসনে বসেছিলেন, সেই জায়গাটা ওনার হাতের বাইরে চলে গেল। এবং যখন তিনি সমরকন্দ থেকে আবার পুনরায় ওইটা পুনরুদ্ধার করার জন্য এগিয়ে যান, তখন আবার সমরকন্দটা উচ্ছার হয়ে যায়। এই জিনিসটা নিয়ে তা একজন উজবেক লিডার সাহেবানি 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 খানের সাহেবানি খানের সহায়তায় কি করেছিলেন? বাবরকে তার নিজের রাজ্য হতে বিতাড়িত করেছিলেন এবং নিজের রাজ্য থেকে বঞ্চিত করেছিলেন। তখন বাবর কি করলেন? বাবর তখন আফগানিস্তানে চলে এলেন। হিন্দুকুশ পর্বতমালা পেরিয়ে তিনি কোথায় চলে এলেন? আফগানিস্তানে চলে এলেন। আফগানিস্তানে কোথায়? কাবুল। কাবুল নামক জায়গায় তিনি চলে এলেন। কাবুলে আসার আগে তিনি কি কিভাবে এলেন? কাবুলে তখন অভ্যন্তরীণ পরিস্থিতি আহ, অস্থির ছিল, ভালো ছিল না। সেই সময় সেই সুযোগ বুঝে 1504 সালে তিনি কাবুল কিছু সৈন্য নিয়ে, অল্প কিছু সৈন্য নিয়ে তিনি কাবুল জয় করলেন। তাহলে কাবুল কবে জয় করলেন? কাবুল জয় করলেন তিনি 1504 সালে। তিনি 1504 সালে তাহলে কি করলেন? কাবুল জয় করলেন। কাবুলে তিনি তার শাসন চালাচ্ছিলেন। আহ, এইভাবে চলতে চলতে তখন 1515 সালে কি হয়েছিল? লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি যখন সিংহাসনে বসলেন, কোথায়? দিল্লিতে। এইখানে দিল্লি। এই দিল্লিতে কি করলেন? 1515 সালে কি ইব্রাহিম লোদি তিনি কি সিংহাসনে বসেছিলেন। ইব্রাহিম লোদি কেমন শাসক ছিলেন? একজন স্বৈরাচারী শাসক ছিলেন, যিনি কারো কথা শুনতেন না, নিজে যেটা ভালো মনে করতেন সেটাই করতেন, অভিজাতদের কথা কারো শুনতেন না। তিনি একটু কেউ বিরোধিতা করলে তাকে কারাদণ্ড দিতেন। এরকম সবাই তার প্রতি অতিষ্ঠ ছিল, তারা তাকে পছন্দ করত। তখন তার নিজের কাকা আলম খান লোদি এবং পাঞ্জাবের যিনি গভর্নর ছিলেন দৌলত খান লোদি, ওনার একটা ষড়যন্ত্র করলেন।
ওনারা কি ষড়যন্ত্র করলেন? ষড়যন্ত্র করলেন যে ইব্রাহিম লোদিকে দিল্লির সিংহাসন থেকে সরাতে হবে। এবং আলম খান লোদি যেহেতু আহ ইব্রাহিম লোদির বাবার ভাই, তাই উনি দেখলেন যে ইব্রাহিম লোদি যদি সিংহাসন থেকে সরে যায় তাহলে আমি হয়তো সিংহাসনে বসবো। এবার ওনারা তো সিংহাসন থেকে সরাতে পারছেন না, তখন কি করলেন ওনারা এই তাহলে আলম খান লোদি এবং দৌলত খান লোদি ওনারা চলে গেলেন কার কাছে? কাবুলে বাবরের কাছে। এবার বাবরের কাছে ওনারা আমন্ত্রণ দিলেন যে উনি যেন দিল্লি আসেন এবং ইব্রাহিম লোদিকে সিংহাসন চ্যুত করেন, মানে সিংহাসন থেকে সরান এবং ওনাদেরকে সাহায্য করেন এই বিষয়ে, এবং তার পরিবর্তে উনি যা ধন সম্পদ সেখান থেকে নিয়ে উনি যাবেন। এবং আহ কাবুলে থাকাকালীন বাবর কাবুলে থাকাকালীন তার এই যে পিতৃস্থান, তার যে যেখানে তার বাবারা শাসন কার্য একসময় চালিয়েছিলেন, সমরকন্দ পাকিস্তান এগুলো যেহেতু তার বাবার একসময় বা তাদের পূর্বপুরুষেরা শাসন কার্য চালিয়েছিলেন, সেই জায়গাগুলো তার একটা টান থাকে। তখন কি কাবুল থেকে তিনি অনেকবার সমরকন্দ দখলের জন্য গিয়েছিলেন, অনেকবারই চেষ্টা করেছিলেন, কিন্তু বারবারই তিনি ব্যর্থ হয়েছিলেন। এক্ষেত্রে বারবার কোনো একটা জায়গায় যুদ্ধের জন্য যাওয়া সেক্ষেত্রে অনেক ব্যয়বহুল ব্যাপার থাকে। এবার সেক্ষেত্রে আর বাবরের কি হয়েছিল, বাবরের অর্থটানও হয়েছিল। এবার যখন এই প্রস্তাব তিনি পেলেন তখন কি করলেন, উনি আসার জন্য সম্মতি দিলেন। তখন 1524 সালে উনি এলেন এবং লাহোর দখল করলেন। কিন্তু ওনার যে পদ্ধতিতে রাজ্য দখল, সেটা সেটা কি হলো, সেটা তাদের আমন্ত্রণকারী কে কে ছিলেন? ইব্রাহিম লোদির কাকা আলম খান এবং পাঞ্জাবের গভর্নর দৌলত কালদি, এটা ওনাদের পছন্দ হলো না। তখন ওনারা কি করলেন, বাবরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলেন, বাবরের বিরোধিতা করলেন। তখন কি করলো, বাবর আবার কাবুলে ফিরে গেলেন। কিন্তু বাবর যখন ভারতবর্ষে এসেছিলেন, পাঞ্জাব তো খুব একটা মানে খুব একবারে উন্নত উন্নত জায়গা ছিল তখন। আমরা পাঞ্জাব একটা খুব উন্নত জায়গা, সেখানে ফসল এবং সম্পদ সমস্ত কিছুতে ভরপুর। সেটা উনি দেখে উনি আবার ফিরে এসেছিলেন। তখন যখন ফিরে এসেছিলেন, কবে ফিরে এলেন? 1925 সালে আবার আহ, তিনি আবার ফিরে এসেছিলেন। কবে ফিরে এসেছিলেন? 1 বছর পরে, 1524 সালে তিনি লাহোর জয় করার 1 বছর পরে আবার 1525 সালে এই ধন সম্পদ দেখে তিনি ভেবেছিলেন এখানকার ধন সম্পদ অনেক আছে, এখান থেকে নিয়ে গিয়ে আমি কাবুলে আবার কি করবো, নিজে সাম্রাজ্য বাড়াবো বা নিজের যা ইচ্ছে সেগুলো এই সম্পদ থেকে আরো তার অর্থ যে সংকট সেটা তিনি মেটাবেন এইরকম একটা তিনি পরিকল্পনা করেছিলেন। তিনি 1525 সালে এসে কিভাবে এলেন? তিনি একবারে সুসজ্জিত ভাবে এলেন। কিরকম ভাবে? 12,000 সৈন্য নিয়ে এলেন এবং কামান বাহিনী নিয়ে এলেন। দিয়ে কি করলেন? পাঞ্জাব দখল করে নিলেন এবং পাঞ্জাবের যিনি গভর্নর ছিলেন দৌলত খান, ওনাকে পরাজিত করলেন। এবার পাঞ্জাব দখল করার পরে উনি দেখলেন যে পাঞ্জাবে যদি এত কিছু থাকে তাহলে গোটা ভারতবর্ষে আরো কত কিনা আছে। তিনি তখন আরো এগিয়ে এসে তিনি দিল্লি দখলের উদ্দেশ্যে এলেন। এবার দিল্লি দখলের উদ্দেশ্যে আসার খবর ইব্রাহিম লোদি পান। তখন কি বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে একটা যুদ্ধ হয়, যেটা কোথায় হয়েছিল? বর্তমান হরিয়ানার পানিপথ নামক স্থানে। এই পানিপথে এখানে যে যুদ্ধটা হয়েছিল ইতিহাসে সেটা আহ পানিপথের প্রথম যুদ্ধ নামে, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা পানিপথের প্রথম যুদ্ধ নামে ইতিহাসে পরিচিত। এটা কবে হয়েছিল? 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে কি হয়েছিল? যেহেতু বাবরের কামান বাহিনী ছিল এবং বাবর একটা যুদ্ধ কৌশল অবলম্বন করেছিলেন, সেটা অগ্নি কৌশল, এবং সেটা তুর্ক নামেও পরিচিত। এই যুদ্ধ কৌশল এবং তার কামান বাহিনী দিয়ে ইব্রাহিম লোদি একটা সৈন্য থাকা সত্ত্বেও ওনাকে পরাজিত করেছিলেন। দিয়ে তখন তিনি পরাজিত করে দিল্লি দখল করে নিলেন। দিল্লি তখন সমস্ত ধন সম্পদ তার হয়ে গেল। এবার তিনি কি করলেন? তার পুত্র হুমায়ুনকে কোথায় পাঠিয়ে দিলেন? আগ্রা দখলের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। এবার বাবর তখন দিল্লির সিংহাসনে বসবেন এরকম। এবং তারপরে কি হলো, বাবর যখন দিল্লি দখল করলেন তখন এইখানে মেওয়ারের রানা ছিল, এখানে
এই রাজস্থানের এই মেওয়ারের এখানে যিনি ছিলেন রাণা সাঙ্গা, কে ছিলেন মেওয়ারের রাণা সাঙ্গার সাথে তার একটা বিরোধিতা করে। কারণ রাণা সাঙ্গা চেয়েছিলেন যে গোটা ভারতবর্ষে তিনি শাসন করবেন। তিনি একজন খুব শক্তিশালী এবং অনেক যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। আবার বাবর ভাবছিলেন যে দিল্লি যখন দখল করলাম, উত্তর ভারতের এই অংশগুলো তিনি দখল করবেন, তাই তিনি উত্তর ভারতের দিকে এগোলেন। এবং তিনি কি চাইলেন যে বাবর যেহেতু এই কাবুল আর ফিরে যেতে চাইছে না, তাহলে উনি এখানে শাসন করছেন আবার আমাদের দিকে অগ্রসর হচ্ছেন, তখন ওনাদের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়। সেটা কত সালে? 1527 সালে। কার মধ্যে যুদ্ধ হয়েছিল? 1527 সালে কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল তাহলে? বাবর আর তার বাবর ভার্সেস মেওয়ারের রানা, মেওয়ারের রানা সংগ্রাম সিংহের বা কি রানা সাঙ্গের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। তিনি একজন রাজপুত শাসক ছিলেন। এই যুদ্ধে কি হলো? বাবর জয়লাভ করলেন, কারণ তার কাছে কামান বাহিনী আছে। আর উত্তর ভারতে তখনও কামানের ব্যবহার তখন সেভাবে মানে প্রচলন হয়তো ছিল না সেইভাবে। তখন তার কামান বাহিনী নিয়ে তিনি কি করেছিলেন? এই যুদ্ধে জয়লাভ করেছিলেন। এবং এই যুদ্ধে জয় মানে যখন তিনি এই যুদ্ধের জন্য ঘোষণা করেছিলেন, যুদ্ধটা যখন তিনি এই মানে মেওয়ারের রানা সংগ্রাম সিংহের বা রানা সাঙ্গার সাথে তিনি জিহাদ হিসাবে ঘোষণা করেছিলেন যুদ্ধটাকে। এবং এই যুদ্ধে জয়লাভ, এই যুদ্ধটা কি নাম করেছিল? এই যুদ্ধটা খানুয়ার যুদ্ধ নামে করেছিল। এই যুদ্ধটা খানুয়ার যুদ্ধ নামে করেছিল। এটা হয়েছিল 1527 সালে। হ্যাঁ, এবং এই যুদ্ধে জয়লাভের পরে বাবর নিজেকে বাবর কি গাজী উপাধি ধারণ করেছিলেন। বাবর গাজী উপাধি ধারণ করেছিলেন কোন যুদ্ধ জয়লাভের পরে? খানুয়ার যুদ্ধ জয়লাভের পরে। কি উপাধি ধারণ করেছিলেন? গাজী। এইগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এইভাবে যখন এই মেওয়ার জায়গাটা তিনি দখল করলেন, পাশে ছিল মালবার জায়গা। এই মালবার জায়গাটাও তিনি কি করেছিলেন? মালবার রাজ্যের দিকেও তিনি মানে জায়গা দিকেও তিনি এবার এগিয়ে গেলেন। ওটাও রাজস্থানের একটা এলাকা। ওখানে তখন মেদিনী রায়, যিনি সর্দার ছিলেন বা নেতা ছিলেন, মেদিনী রায় যিনি সর্দার বা নেতা ছিলেন, তিনি কি তার একটা তার দুর্গ, তার দুর্গ চাঁদেরি দুর্গটা দখল করার জন্য তিনি আবার আহ চাঁদের দিকে অগ্রসর হলেন। এবং মেদিনী রায় তখন কি আরো রাজপুত শাসকদের নিয়ে সংগঠিত করে বাবরের বিরুদ্ধে যুদ্ধ করলেন। সেই যুদ্ধটা কত সালে হয়েছিল? সেই যুদ্ধটা হয়েছিল 1528 সালে। কত সালে হয়েছিল? 1528 সালে। সেই যুদ্ধটার নাম কি? চাঁদেরির যুদ্ধ। চাঁদেরির যুদ্ধ তাদের মধ্যে হয়েছিল মেদিনী রায় এবং আর কে? বাবরের মধ্যে। তো বাবরের সেনার মধ্যে ছিল বাবরের সেই কামান বাহিনী এবং তার যুদ্ধ কৌশল। এইভাবে তিনি কি করলেন? চাঁদেরি দুর্গটাও দখল করে নিলেন। বেদিনী রায়ের পরাজয় হলো। তাহলে বাবর কি করলেন? উত্তর ভারতে এগুলো সমস্ত কিছু দখল করে নিলেন। তখন বাবর তাহলে তিনি এই যুদ্ধে জয়লাভ করলেন। এবার পূর্ব ভারতে ইব্রাহিম লোদির ভাই মেহমুদ লোদি তখন কি করলেন? তখন তিনি দেখলেন যে বাবর তো আস্তে আস্তে গোটা ভারত বর্ষকে তিনি দখল করে নিচ্ছেন। তখন তিনি কি করলেন? আহ, বাংলার শাসক নুসরত শাহের সাহায্যে তিনি কি করলেন? বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তখন এই যুদ্ধটা কোথায় হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল এই আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ, তার পাশে যে রাজ্য আমাদের বিহার, এই বিহারের রাজধানী পাটনার কাছে যে ঘাগরা যে নদী আছে, সেই নদী ঘাগরা বা ঘাগরা নদী, গঙ্গা নদী যেখানে মিলছে, সেই মিলনস্থলে একটা জায়গাতে কি হয়েছিল? এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই জন্য এই যুদ্ধটা ঘরগড়া যুদ্ধ বা ঘাগরা যুদ্ধ নামে পরিচিত। এইটা তাহলে কি? পাটনার কাছে ঘাগরা নদীর দিয়ে এই যুদ্ধ হয়েছিল। এটা সেই জন্য কি ঘরগড়া যুদ্ধ বা ঘাগরা যুদ্ধ নামে পরিচিত। কত সালে হয়েছিল? 1529 সালে। কার মধ্যে হয়েছিল? আহ মেহমুদ শাহ, মাহমুদ লোদি, মেহমুদ লোদি এবং কার মধ্যে? মেহমুদ লোদি এবং বাবরের মধ্যে। এই যুদ্ধেও কি হয়েছিল? বাবর জয়লাভ করেছিলেন। এবং 1529 সালে বাবর এই যুদ্ধে জয়লাভ করার পরে বাবর কি করছিলেন? বাবর আবার কাবুলে ফিরে যাচ্ছিলেন। আবার এই কাবুল যেখানে এসেছিলেন,
আবার এতদূর পর্যন্ত উনি এসেছিলেন এবং এইভাবে উনি তো এখানে স্থাপন করলেন, মুঘল সাম্রাজ্য স্থাপন করে ফেললেন। এখানে ওনার ছেলে হুমায়ুন আছে, হ্যাঁ, এবং ওনার তখন তিনি যখন একবার কাবুল যাচ্ছিলেন এরকম অবস্থাতে তিনি কোথায়, আগ্রাতে তিনি মারা যান এবং তার মৃতদেহ আগ্রাতে আহ, সমাধিস্থ করা হয়। কিন্তু তার ইচ্ছা ছিল যে তার মৃতদেহ যেন কাবুলে সমাধিস্থ করা হয়। সেই জন্য পরবর্তীকালে আবার 1544 সালে তার সমাধি কাবুলে স্থানান্তরিত করা হয়। 1530 সালে তিনি মারা যান এবং তার সমাধি কাবুলে কোথায় আছে, তিনি খুব বাগান আহ, তৈরি করতে পছন্দ করতেন। তিনি আহ, ইতিহাস থেকে জানা যায় যে 10টা বাগান তিনি আহ, বানিয়েছিলেন। তার মধ্যে কাবুলে যে বাগানে ওনার সমাধিটা সমাধিস্থ করা হয়েছে ওনাকে, সেই বাগানটার নাম হলো গিয়ে আহ, বাগি বাবর। সেই বাগানটার নাম কি, বাগি বাবর, যেটা বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা অন্তর্গত। বাবর আহ, তার একটা আত্মজীবনী লিখেছিলেন। সেই আত্মজীবনীটা আমাদের পরীক্ষাতে খুব বারবার আসে। সেই আত্মজীবনীটার নাম কি, বাবর নামা। বাবরের আত্মজীবনীর নাম কি, বাবরের আত্মজীবনীর বাবরের আত্মজীবনী নাম কি? বাবর নামা। ঠিক আছে, এইটা আমাদের পরীক্ষাতে খুব আসে। তাহলে আমরা বাবর এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্বন্ধে জানতে পারলাম, কিভাবে মুঘল সাম্রাজ্য আমাদের ভারতবর্ষে প্রতিষ্ঠিত হলো এবং এই 1526 থেকে কিভাবে 1857 সাল পর্যন্ত চললো, সেগুলো আমরা পরবর্তী ভিডিও মাধ্যমে আরো, এরপরে বাবরের পরে আরো আমরা জানবো, এরপরে হুমায়ুন সম্বন্ধে জানবো, পরপর আমরা ইতিহাসটা এইভাবে জানবো এবং এইভাবে ছবির মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করবো। আর যদি এই ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, এই ধরনের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন। এবং এই যে ভিডিওটা আমরা যে মোগল সমাজের এই অংশটুকু বললাম, এই অংশটুকু হ্যান্ড রিটেন নোট যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে হ্যান্ড রিটেন নোট আছে, সেগুলো পর পর মানে সাল ওয়াইজ, মানে যেমন ইয়ার ওয়াইজ, যেমন 1483 সালে ওনার জন্ম, তারপরে 1494 সালে উনি সিংহাসনে আরোহণ, তারপরে আবার 1504 সালে উনি কাবুল দখল করলেন, তারপরে আবার 1524 সালে উনি কি করলেন, 1524 সালে লাহোর দখল করলেন এবং পরবর্তীকালে আবার 1525 সালে উনি ফিরে এসে পাঞ্জাব দখল করলেন। তারপরে 1526-এ পানিপথের যুদ্ধ হলো, তারপরে 1527-এ খানুয়ার যুদ্ধ হলো। খানুয়ার এমন স্থানে এই যুদ্ধ হয়েছিল বলে এটা খানুয়ার যুদ্ধ নামে পরিচিত। এবং তারপরে কি হয়েছিল, 1587 সালে চান্দেরির যুদ্ধ হয়েছিল মেদিনীর মধ্যে। তারপরে 1528 সালে চান্দেরির যুদ্ধ হয়েছিল, 1527 সালে খানুয়ার যুদ্ধ, 1528 সালে চান্দেরির যুদ্ধ এবং 1529 সালে কি ঘর ভাড়ার যুদ্ধ, এবং 1530 সালে উনি মৃত্যুবরণ করে মারা যান এবং ওনার কবর 1544 সালে কাবুলে স্থানান্তরিত করা হয়। ওনার দেহের অবশিষ্টাংশ কাবুলে স্থানান্তরিত করা হয়। এরকম ভাবে আরো অন্যান্য যে সমস্ত তথ্যগুলো, ওনার নাম, ভালো নাম, বাবার নাম, সমস্ত তথ্যগুলো আমার নোটে আছে। আপনারা যদি চান অবশ্যই বলবেন, আমি সেগুলো আমাদেরকে প্রোভাইড করবো। ধন্যবাদ।